তিনিও তার বহুমুখী কর্মের মাধ্যমে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি ভালো আছি। আজকে আপনার জীবনের গল্প শুনব, সেই সঙ্গে আপনার ভাবনাগুলো আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করব। কিন্তু তার আগে আপনার উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দর্শকদের দেখিয়ে আসব। বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরীর জন্ম 1952 সালের 23 জানুয়ারি সিলেটের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। মাতা বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী, পিতা সিলেটের কৃতি সন্তান শৈলেন্দ্র কুমার চৌধুরী, বড় ভাই অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী, বোন অধ্যাপক ডক্টর মধুশ্রী ভদ্র, স্ত্রী একজন সুগৃহিণী গৌরী চৌধুরী, দুই পুত্র অনির্বাণ চৌধুরী ও সপ্তক চৌধুরী। অরূপ রতন চৌধুরী ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1968 সালে এসএসসি ও 1970 সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে এসএসসি পাশ করেন। 1976 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস, 1982-83 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দন্ত চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ এবং 1992-93 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এর স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে দন্ত চিকিৎসায় ফেলোশিপ লাভ করেন। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2012 সালে তিনি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জন থেকে এফডিএসআরসিএস ডিগ্রি লাভ করেন। ডাক্তার চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত শব্দ সৈনিক। দীর্ঘ প্রায় 4.5 দশক যাবৎ এদেশের দন্ত চিকিৎসায় এক অনন্য অবদান রেখে চলেছেন তিনি। শুধু তাই নয়, এক্ষেত্রে বহু প্রকাশনা ও গবেষণা করেছেন এবং এদেশের জনগণের কাছে দন্ত চিকিৎসায় বিভিন্ন তথ্য ও রোগ প্রতিরোধের উপর বেতার টেলিভিশনে অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ লিখছেন। এছাড়া স্বাস্থ্য ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সংক্রান্ত তার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। ডাক্তার চৌধুরী একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নানা সামাজিক কর্মের সাথেও যুক্ত। 1989 সালে মাদক ও ধূমপান বিরোধী সংগঠন মানুষ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই সংস্থার সভাপতি। অধ্যাপক চৌধুরী বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্সের একজন সদস্য। 2015 সালে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির জন্য ডাক্তার চৌধুরী স্বর্গ থেকে নরক নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। 1980 সাল থেকে বেতার ও টেলিভিশনে একজন সফল স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপক তিনি। সঙ্গীত জগতে 60 বছর যাবৎ জড়িত এবং বর্তমানে বেতার টেলিভিশনে বিশেষ শ্রেণীভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং নিয়মিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন। মাদক বিরোধী কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় 2016 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে সম্মাননা প্রদান করে। 1998 সালে ধূমপান ও মাদক বিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার টোবাকো অর হেলথ মেডেল লাভ করেন। 2015 সালে অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী সমাজসেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক লাভ করেন। এদেশের চিকিৎসা ও সমাজ সেবায় এই মানুষটির অবদান অসামান্য। তথ্যচিত্রে যেটি দেখলাম, আপনার একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম। আপনার ছেলেবেলার দিনগুলি কেমন ছিল? ছেলেবেলার দিনগুলোই যেন মনে হয় ভালো ছিল, এবং সেই যে আমার নানান রঙের দিনগুলো। তো ওই সময়ের দিনগুলো ছিল একটা খুবই প্রাণবন্ত এবং প্রাণের আবেগ নিয়ে আমরা যেন মিশতাম, এবং আমাদের বাবা মার সঙ্গে আমাদের পারিবারিক যে বন্ধনগুলা, এগুলো খুবই দৃঢ় ছিল।
এবং যেমন স্কুল থেকে ফিরলেই বাবা মার সঙ্গে বসতে হতো, হোমওয়ার্ক দেখাতে হতো, সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসতে হতো, হাত মুখ দিয়ে পড়তে বসতে হতো, খাবার টেবিলে একসাথে বসতে হতো, খাওয়ার সাথে সাথে নানান ধরনের গল্প হতো, সারাদিনে কে কী করলাম সেসব গল্প, জীবনের স্বপ্নের কথা বলতেন বাবা মা, তখন বলতেন আমি কি করতে চাই, কি হব আমি বড় হলে, তাদের কি স্বপ্ন, এগুলো একটা শেয়ারিং ছিল তখন। তো এখনকার সন্তানের সঙ্গে পিতা মাতার সঙ্গে একটা ফারাক হচ্ছে, যার জন্য সমাজে কিছু কিছু দেখা যায় অবক্ষয়ের যে কারণ, মাদকাসক্তি এবং বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখন। অর্থাৎ আপনাদের শৈশব এবং এখনকার শৈশবের বাচ্চাদের মধ্যে একটি মোটা দাগে পার্থক্য রচিত হয়ে গেছে বলেই মনে হয়। তো আপনার চোখে কি মনে হয় যে আসলে পার্থক্যগুলো কি? আপনাদের বেড়ে ওঠা আর এখনকার বেড়ে ওঠার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তখন একজন সন্তানকে মানুষের মতো মানুষ করার পরিকল্পনা নিতেন বাবা মা, আর এখনকার সন্তানরা হচ্ছে GP5 গোল্ডেন 5 এইগুলা পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়। এই যে তফাৎটা, এটা একটা বিরাট তফাৎ। কিন্তু মনুষ্যত্বই যে আমাদের মানে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং তাকে যে চ্যারিটি বিগিনস এট হোম কথাটা যে ইংরেজিতে বলা হয়, আসলে শিক্ষাটা তো দুই ধরনের, একটা হচ্ছে পারিবারিক শিক্ষা আর একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, যেটা স্কুল থেকে আমরা নেই। আর পারিবারিক শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা, আদব কায়দা, আচার আচরণ, ভদ্রতা, নম্রতা, এইগুলা শিষ্টাচার, এগুলো কিন্তু শিখতে হয় বাসা থেকে, বাবা মার কাছ থেকে। তো সেই জিনিসগুলো তো এখন কিছুটা তফাৎ দেখাই যায়। আপনারা একটি মধ্যবিত্ত জ্ঞান ভিত্তিক সমাজে বেড়ে উঠেছেন। এখন যদি বলতে যাই যে ওই সমাজটি প্রায় বিলুপ্তির পথে, তো সবাই যেন একটি বৈষয়িক বিষয়ে সবাই উচ্চবিত্ত হতে চাইছে। কেন এই অস্থিরতা? আপনার কাছে কি মনে হয়? অস্থিরতা হচ্ছে ওই যে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, রাতারাতি খ্যাতি লাভ করা, অধ্যবসায়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, সাধনার মাধ্যমে, কর্মনৈপুণ্যের মাধ্যমে বড় হওয়ার যে একটা প্রচেষ্টা চালাতে হয়, এটা তো এই শিক্ষাটা আমরা পিতামাতারাও যেমন দিচ্ছেন না, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও দিচ্ছে না শিক্ষকরা। এবং একটা কম্পিটিশন যেমন হচ্ছে, কে কতটি ভালো নাম করা স্কুলে ভর্তি হলো, কত টাকা বেতন দিচ্ছে, আবার কয়টা কোচিংয়ে সে যায়, এইগুলো নাম্বারিং হয়। কিন্তু সে আসলে তার শিক্ষাটা, আসল মানবিক মূল্যবোধের শিক্ষাটা পাচ্ছে কিনা, সেইটার একটা অভাব তো রয়েই গেছে। এইরকম একটি অবস্থা আমাদের সমাজের প্রভাব পড়ছে, ভবিষ্যতেও এর নেগেটিভ প্রভাব পড়বে। তো এর থেকে উত্তরণের কি কি উপায় আছে বলে আপনি মনে করেন? উত্তরণ তো উপায় একটা আছেই, আমাদেরকে ছেলে মেয়েদেরকে একটু প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষা দিতে হবে, যে মানবিক মূল্যবোধের শিক্ষাটা দিতে হবে, কিভাবে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করতে হয়, ব্যবহারগুলা, এবং সম্মান দিয়ে কথা বলা। এবং ফ্যামিলিতে আমার মতে একটা কোয়ালিটি টাইম পিতামাতাকে দিতে হবে সন্তানদের কাছে, একটা হার্ট টু হার্ট রিলেশন, যেটা প্যারেন্টসের সঙ্গে খাবার টেবিলে একসাথে বসা দেখি না এখন, তাই না? তারপরে তাদের সঙ্গে শেয়ারিং করা, তাদের দুঃখ কষ্টগুলা, কি কি সমস্যা আছে, তাদের সমস্যাগুলোকে শোনা, এই জিনিসগুলো তো এখন খুব অভাব হয়ে গেছে। এবং টাকা চাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে, আর পিতামাতার টাকা আছে, সন্তান চাচ্ছে, এখন সেই টাকাটা নিয়ে সে কোথায় ব্যবহার করছে আমরা তো সেই পিতামাতা খবরও নেন না। যার জন্য ওয়ান ফাইন মর্নিং তারা দেখেন যে ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে আছে মাদকাসক্ত হয়ে। তো এই সিনারিওগুলা আমাদের এখন প্রায় দেখতে হচ্ছে। তো আমি মনে করি যে এটাকে দূর করার জন্য পরিবার থেকেই, যেহেতু আমি বললাম চ্যারিটি বিগিনস এট হোম, আমরা যতই বাইরে সচেতন করি না কেন, পরিবারের এই মূল্যবোধের শিক্ষাটা যদি পিতামাতা না দিতে পারেন, তাহলে সন্তান তো সেটা পাবে না। আমি আপনার জীবনের শুরুতে আসি, পড়ালেখা জীবনের। আপনি চিকিৎসা বিষয়ে পড়তে গেলেন, বিশেষ করে দন্ত চিকিৎসা বিষয়ে। আপনি কি নিজে বাই চয়েস এই বিষয়ে পড়তে গেছেন, নাকি কোনো পারিপার্শ্বিক কোনো চাপে? না, অ্যাকচুয়ালি তখন আমি বিভিন্ন মেডিকেল কলেজে যাচ্ছিলাম এবং ভর্তির জন্য চেষ্টা, কারণ আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমাদের দুই ভাইকেই চিকিৎসক বানাবেন। তো বড় ভাই তো অলরেডি চিকিৎসা পেশাতেই মানে পড়াশোনা করছিলেন, এবং আমাকে তখন ভর্তি করাবেন কোথায়। তখন আমরা ঢাকা মেডিকেল কলেজে যখন গেলাম, তখন দেখলাম ডেন্টাল কলেজ ওখানে একটা আছে।
তো বাংলাদেশে তখন ডেন্টাল কলেজ ওই একটাই ছিল, ঢাকা মেডিকেল কলেজের 4 তলায়। এখন তো অসংখ্য ডেন্টাল কলেজ সরকারিভাবেও আছে, প্রাইভেটলিও আছে। তো আমি ভাবলাম যে ডেন্টিস্ট্রি তো একটা নতুন জিনিস, তো ডাক্তারি তো সবাই পড়ছে, ডেন্টালটা পড়লে দেখি কেমন লাগে, আচ্ছা, সামথিং নিউ মনে হলো আমার কাছে। তখন আমি বাবাকে বললাম যে আমি ডেন্টালে ভর্তি হই। আচ্ছা। তখন ওই এক চান্সই ভর্তি হয়ে গেলাম। বিশেষ করে আমাদের এখন অভিভাবকদের মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে বাচ্চাদের চাপিয়ে দেওয়া হয় হ্যাঁ, যে ওই বিষয়টা পড়তে হবে কিংবা ওই পেশাটা গড়তে হবে। এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা কতটুকু? কখনোই আমি সমর্থন করি না। আসলে আমি যদি একটা সাবজেক্টে জোর করে পড়ি, আমার যদি ওখানে আমার লাইকিংস না থাকে, ওইটাতে আমি ইন্টারেস্ট পাবো না। আমি মনে করি এটাই প্রতিটি পিতামাতা সেইভাবেই ছেলে মেয়েদেরকে তাদের চয়েস অনুযায়ী পড়ানো উচিত। আপনার পেশা জীবনে আসি, আপনি সরকারি চাকুরিতে যোগদানের মাধ্যমে পেশা জীবন শুরু করেন। পেশা জীবন শুরুটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, আমি তো তখন ছিল পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে আমি ইন্টারভিউ দিয়ে পাশ করলাম। তখন আমাকে সরকারিভাবে পোস্টিং করা হলো ঢাকার থেকে টাঙ্গাইলে, টাঙ্গাইল সদর হাসপাতালে। টাঙ্গাইল ডিস্ট্রিক্টে তখন আই ওয়াজ দ্য ফার্স্ট কোয়ালিফাইড ডেন্টিস্ট, আচ্ছা 1976 সালে। আচ্ছা। তখন টাঙ্গাইল সদর হাসপাতালে আমি গেলাম, ঢাকা থেকে তখন ঘন্টা 2 লাগতো। তো পৌঁছে গিয়ে আমি দেখলাম সদর হাসপাতালে তো সেখানে ডাল নাই, তরল নাই, নিদিরাম সর্দার, কোনো কিছুই নাই ডেন্টিস্ট্রি। তারপরে ঢাকায় এসে তখন সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে ডেন্টাল চেয়ার টেয়ার সব ট্রাকে করে নিয়ে সেই সদর হাসপাতালে ডেন্টাল চেয়ার বসিয়ে আমি চিকিৎসা শুরু করলাম। আচ্ছা। তখন টাঙ্গাইলবাসী জানলো যে ওইখানে একটা ডেন্টাল সার্জারি ট্রিটমেন্ট হয় সদর হাসপাতালে, লোকজন আসা শুরু করলো। তো আমি ঢাকা থেকে প্রতিদিন সকালেই 5টার সময় বাসে উঠে যেতাম, টাঙ্গাইল গিয়ে পৌঁছে যেতাম 8টার মধ্যে। পৌঁছে আমি ওখানে অফিস করতাম, কিন্তু প্রায় প্রতিদিন। শেষের দিকে আমি কিছুদিন অবশ্য টাঙ্গাইলে ছিলাম কয়েক মাস, কিন্তু তখন তো এত যানজটের ব্যাপার ছিল না, আর এত সমস্যাও ছিল না। একদম ওই ঢাকার নীলক্ষেতের এখান থেকে একটা বাস যেত, ওইটা উঠে একদম মির্জাপুর হয়ে টাঙ্গাইল পৌঁছে যেতাম। তো টাঙ্গাইলের হাসপাতালের ডাক্তারও আমার দিকে তাকিয়ে বলতো যে কি ব্যাপার, আপনি কখন এসে পড়লেন, ঢাকা থেকে এসে গেছেন? আমি হ্যাঁ। আচ্ছা। মানে এটা অবাক কাণ্ড। আমি যেখানে চাকরি করেছি আমি সিনসিয়ারিটি কখন সবসময় মেনটেন করেছি। কর্মজীবনে প্রবেশ করবার পর আপনি বিয়ে শাদী করেছেন, সেই বিয়ে শাদীর গল্প এবং আপনার বর্তমান পরিবার সম্পর্কে জানতে চাইব। হ্যাঁ, আমি তো কুমিল্লায় বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম গৌরী চৌধুরী এবং আমার 2 সন্তান। অনির্বাণ চৌধুরী বড় ছেলে, সে লন্ডনে এখন আছে, এমবিএ করে এখন ওখানে চাকরি করছে। ছোট ছেলে সপ্তক চৌধুরী, ও অস্ট্রেলিয়া সিডনিতে এখন সিভিল ইঞ্জিনিয়ার। সেও এখন পেশা তার সিভিল ইঞ্জিনিয়ারিং, সে এখন ওই ধরনের কাজ করছে। তো দুইজনই প্রতিষ্ঠিত। আমরা আপনার পরিবারের সদস্যদেরকে পেয়েছি আমাদের ক্যামেরায়, আপনাকে নিয়ে তারা কি বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো। অবশ্যই। ছোটবেলা থেকেও বাবা হ্যাজ বিন আ বিগ ইন্সপিরেশন টু মি, আমি অলওয়েজ চেয়েছি ওনার ফুটস্টেপস ফলো করতে। আই অলওয়েজ লাভড হিজ ওয়ার্ক এথিক্স। এছাড়া সবচেয়ে বেশি জিনিসটা আমার বাবার যেটা আশ্চর্য লাগতো যে বাবা একজন গায়ক, বাবা একজন ডেন্টিস্ট, অ্যান্ড হি ইজ এ স্পোক্স পার্সন অফ অ্যান অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন, বাট স্টিল he used to spend plenty amount of time with his family. আমি just এটাই বলতে যাবো যে I'm very proud to be his son. আমার একটা ছোটবেলার অনেক স্মৃতি আছে আমার বাবার সাথে, আমি একটা শেয়ার করছি। সেই ছোটবেলায় বাবার সাথে নিউ মার্কেটে আমি যাই ঘুরতে, তো সেখানে আমি হারিয়ে যাই। তো বাবা পুরো নিউ মার্কেট খুঁজে আমাকে খুঁজে বের করেন। তারপর আমি দেখতে পাই যে বাবার চোখে যেই বেদনা, যে আমাকে খুঁজে পাওয়ার, আমি সেটা এখনও ভুলতে পারিনি। বাবার অনেক গুণ আছে, তার মধ্যে রান্নাও উনি খুব ভালো জানেন, মজার মজার রান্না করতো। তার মধ্যে আমি একটা বলছি, সেটি হচ্ছে উনি খুব ভালো চাইনিজ রান্না করতে পারেন। মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে আর সাথে ইলিশ মাছ রান্না করে আমাকে খাওয়ায়। তো এইভাবেই যেন আমাদের বাবা আমাদেরকে ভালোবাসেন আর আমাদের বুকে আগলে রাখেন। বাবা আমাদেরকে সব সময় তার কাজের মধ্যেও আমাদের জন্য একটা সময় উনি হাতে রাখেন। আমাদের সকাল শুরু হয় একসাথে চায়ের নাস্তার টেবিলে, তাছাড়া দুপুরে লাঞ্চ, রাতের ডিনার সবই আমরা একসাথে করি।
আমি বাবার মতো কাউকে এইরকম মেনটেন করতে আসলেই আমি দেখি নাই। প্রতিটা শুক্রবার বাবার ছুটি। বাবা সেই ছুটির দিনটাতে আমাদেরকে সময় দিয়ে থাকেন। সেই 24টা ঘন্টাই শুধু আমাদের জন্যই নির্ধারিত থাকে। আমরা একসাথে ঘুরতে যাই, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আমি দেশের বাইরে থেকে যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে শুক্রবারের সকালবেলার চাটা, যেটা বাবা তৈরি করে আমাদেরকে ঘুম থেকে তুলতেন। যখনই ওনার মন আমাদের জন্য ছটফট করে ওঠে তখনই বাবা চলে আসেন আমাদের কাছে। সেটা আসলে আমাদের যে কত বড় পাওয়া, আর বাবা যে আমাদেরকে এতটা যত্ন করেন সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, তাই আমি খুব গর্ববোধ করি এই কারণে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক। আমার স্বামীর একের ভিতরে বহু গুণের অধিকারী। একদিকে উনি চিকিৎসক, অন্যদিকে সমাজসেবা, লেখালেখি, সঙ্গীত সাধনা। এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়ে থাকেন। উনি শুধু আমাকেই সময় দেন না, আমার সন্তানরা বাইরে থাকে, 2 ছেলে, তাদেরকেও যথেষ্ট সময় দেয়। তাদের খবরাখবর নিবে, তারা কি করছে, কখন বাসায় আসছে, কি খাচ্ছে। এতে আমার ছেলেরা খুব খুশি। তারা ওদের বাবাকে ভীষণ ভালোবাসে, শুধু ভালোই বাসে না, তাদেরকে বাবাকে নিয়ে খুব গর্ববোধ করে। আমার স্বামী একজন আদর্শ স্বামী, আদর্শ পিতা মাতার আদর্শ সন্তান। আমরা দেখে এলাম আপনার পরিবারের সদস্যরা কি বলছেন। এখনকার দিনে পারিবারিক বন্ধনটি কেমন, আপনার কাছে কেমন মনে হয়? আমাদের সমাজে তো পারিবারিক বন্ধনটা একটু ঢিলে হয়ে গেছে এখন। মানে আসলে আমরা যে এখন, আমি যে মাদক নিয়ে কাজ করছি, এই মাদক বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি এই জিনিসগুলো এখন আমার চোখে পড়ছে। আমি বুঝতাম না আগে তখন যে আজকে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে কি কারণে। ওইটাই যে পারিবারিক বন্ধনগুলো ঢিলে হয়ে যাচ্ছে, এবং সন্তানকে যে লালন পালন করা এবং তাকে যে শাসন করা। একটা কথা আছে না ইংরেজিতে, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এবং বাংলায় বলে শাসন করা তারই সাজে সোহাগ করেছে। তো আমরা তো ওইভাবে শাসন পেয়ে কিন্তু বড় হয়েছে। আমি স্কুলের টিচারেরও মার খেয়েছি, হ্যাঁ, শাসনটা কিন্তু আমাদের জীবনে ছিল, এবং সেই জন্য হয়তো বা এই অবস্থাতে আসতে পেরেছি। তো এখন তো শাসনও নাই, আবার দেখাশোনার সোহাগও নাই। তো এই জিনিসগুলোর অভাব হচ্ছে আজকাল খুব। তো এই জন্যই আমরা যে মাদক বিরোধী আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ যাচ্ছি, সোশ্যালি আমরা প্রোগ্রাম করছি, প্রতিটা জায়গায় আমি এই কথাটা বলি এবং পিতামাতাকে সামনে আনি স্কুল প্রোগ্রামগুলোতে। আপনার পেশাগত জীবনে আসি। গত প্রায় 4.5 দশক দন্ত চিকিৎসা, সেই চিকিৎসা পেশায় আপনি নিয়োজিত আছেন। এই জার্নিটা কেমন, অভিজ্ঞতাটা কেমন? খুবই ভালো। প্রথম দিকে যখন আমি পাশ করে বেরোলাম তখন আমার কাছে মনে হতো যে দাঁতের মুখের চিকিৎসাটা একটু অবহেলিত। এই জন্য তখন আমি সেইগুলোর উপর লেখালেখি শুরু করলাম। প্রথম কিন্তু আমি জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে, তখন ছিলেন দাদাভাই ওই কচিকাচার আসরের দায়িত্বে, রকুনুজ্জামান খান দাদাভাই। তখন তিনি আমাকে বললেন, তুমি একটা কলাম করে দিচ্ছি তোমাকে, ওই কলামটার নাম হবে সুন্দর দাঁত থাকলে পরে হাসিতে তার মুক্ত ঝরে। আচ্ছা। তো ওই কলামে তুমি প্রতি সপ্তাহে লিখে যাও। ওই থেকে আমি লেখা শুরু করলাম। পরবর্তীতে এই ডেন্টালের উপরে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম করা শুরু করলাম 80 পরে। আমি 82-তে লন্ডনে গেলাম উচ্চশিক্ষার্থে। ওখান থেকে আসার পরে আমি 80-এর উপরে প্রোগ্রাম শুরু করলাম, প্রথম কিন্তু বাংলাদেশ টেলিভিশন ডেন্টালের উপরে প্রোগ্রামগুলা। এবং সেখানে আমি দেখলাম দাঁত ব্রাশটা কী করে করতে হয়। ওইটা কিন্তু অনেকে জানতো না। একটা চিরুনি দিয়ে আমি দেখাতাম যে ব্রাশটা কিন্তু সরাসরি করলে হবে না, উপরে নিচে করতে হবে, এবং চিরুনিটা যেভাবে আমরা পরিষ্কার করি, একটা এক্সাম্পল দিলাম। চিরুনি পরিষ্কারের সময় যে এরম টানলে তো হবে না, উপর নিচে টানতে হবে, তাহলে মলাটা বের হবে। দাঁতের ক্ষেত্রেও তাই, উপর নিচে ব্রাশটা নিতে হবে। এইগুলো যে ভিজুয়ালি দেখানো যায় টেলিভিশনের মাধ্যমে, যে মানুষকে সচেতন করা যায়, এটা কিন্তু প্রমাণ হয়েছে বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামগুলোতে। এবং সিমিলারলি ধূমপানের প্রোগ্রামগুলোতে আমার ওইভাবে আমি যখন শুরু করলাম বাংলাদেশ টেলিভিশনে 84-এর দিকে প্রথম টেলিভিশনে এই ধূমপানের প্রোগ্রাম, তখন কিন্তু এটা খুবই জনপ্রিয় হয়েছিল। এবং পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ সেই আমার 20 মিনিট প্রোগ্রামটাকে
1 মিনিট একটা ফিলার Filler বানিয়ে করে প্রচার প্রতিদিন নিউজ হেডলাইন্সের আগে দেখাতেন। এবং লাস্টে আমার একটা কথা ছিল, প্রতিটি ঘরের ছাইদানি আজ থেকে হোক ফুলদানি। আজকে আপনি দন্ত চিকিৎসার একজন শীর্ষ ব্যক্তিত্ব এবং শুরুর দিক থেকেই আছেন একজন শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে আপনার কাছে জানতে চাইবো আজকে আমরা দন্ত চিকিৎসা নিয়ে কোন জায়গায় আছি, কোন পর্যায়ে আছি? এখন তো ডেন্টিস্টরা আগের মতো আমাদের মতো নাই যে শুধু মানে দাঁত ফেলা বা দাঁতেরই চিকিৎসা করা। এখন হচ্ছে কি, এখন মডার্ন ট্রিটমেন্টের মধ্যে আপনার যে কোনো ধরনের ইরেগুলারিটিস, আঁকাবাঁকা দাঁতকে সুন্দরভাবে আবার অর্থোডন্টিক ট্রিটমেন্টের মধ্যে আবার বিন্যস্ত করা যায়, সুন্দর হাসি সে হাসতে পারে। যে কোনো ধরনের বড় টিউমার, সিস্ট বা হলে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি করা যায় এখন। তারপরে ধরেন একটা দাঁত যদি ফেলে দেওয়া হয়, সেই জায়গাতে আবার একটা দাঁতকে ইমপ্লান্ট করে বসিয়ে দেওয়া যায়। এগুলো মডার্ন ডেন্টিস্টের সব কিছু এখন হচ্ছে। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এখন বিদেশে কিন্তু ডেন্টিস্টকে বলা হয় ওরাল মেডিসিন, মানে ইটস এ পার্ট অফ মেডিসিন। এখন মুখের কোনো রোগের সাথে দেহের রোগের সম্পর্ক কিন্তু এখন প্রতিষ্ঠিত। যেমন আমি ডায়াবেটিস হাসপাতালে দীর্ঘ প্রায় 30 বছর চাকরি করি, বারডেম হাসপাতালে। আপনি মনে করেন যে আমাকে কিন্তু এটার যে প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, তিনি কিন্তু আমাকে এখানে নিয়ে আসেন 1986 সালে। এটা একটা মানে খুব মানে তৎকালীন পিজি হসপিটাল থেকে আপনাকে এখানে নিয়ে একটা এসেছেন। ঘটনা। ওখানে গেলেন চিকিৎসা করতে পিজি হাসপাতালে, তখনকার পিজি হাসপাতাল, এবং তার চিকিৎসার সুযোগ আমার হয়েছিল। তো তিনি আমার চিকিৎসা পেয়ে আবার বারডেম হাসপাতালে এসেই প্রথমেই আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে, তখনকার স্বাস্থ্যমন্ত্রী ফোন করে আমার সঙ্গে বললেন যে আমাকে যেন ওইখানে দিয়ে দেওয়া হয়। তখন যেহেতু আমি সরকারি চাকরি করতাম, তখন মাননীয় মন্ত্রী বললেন যে ওকে তো ডেপুটেশনে দিতে হবে। তো উনি বললেন ডেপুটেশনে দিয়ে দেন। আচ্ছা, তো সেইভাবে আমি যে আসলাম, বারডেমে এসে ঢুকলাম প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের অনুরোধে। হাত ধরে, জি। তারপরে আমি ডেন্টিস্ট্রি বিভাগটা বারডেম হাসপাতালে মানে আমি শুরু করলাম। এখন তো আমার বিশাল এক্সপ্যান্ড করেছেন অনেক। এক্সপ্যান্ড করে যে সব স্পেশালিস্ট আছে, ডেন্টাল কলেজ হয়েছে, বিশাল মহিরু। তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, আমি এটার উপরে পিএইচডি করলাম এবং গবেষণা কাজ করলাম। প্রায় 44টি দেশে এই ডায়াবেটিসের সঙ্গে মুখের রোগের সম্পর্ক নিয়ে আমি গবেষণা কাজ এবং করেছি। আপনার অনেকগুলো গ্রন্থ আছে। গ্রন্থ আমার হয়েছে 24টা বই আমি বের করেছি। তো আপনার কর্মের সঙ্গে যুক্ত কিছু মানুষকে আমরা পেয়েছি, তারা আপনাকে নিয়ে কি বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, এবং সেটি হয়েছিল আমি তখন নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করতাম না, তারও আগে, বছর 2-1 আগে আর কি। উনি প্রথম আমাকে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। সেটি হলো মাদক ও নেশামুক্ত সংস্থা মানুষের সঙ্গে যুক্ত করেন। আমি এই প্রথম মানে একজন শিল্পী হিসাবে, একজন মানুষ হিসাবে একটা সংগঠনের সঙ্গে থেকে আসলে মানুষের সেবা করার যে বিষয়টি, সেইখান থেকে আমার শুরু হয়। যার জন্য আমি বলবো যে ডক্টর অরূপরতন চৌধুরী সেই সময়ে শুধু আমি নয়, এরকম আমাদের চলচ্চিত্রের অনেকগুলো মানুষকেই উনি কিন্তু তার এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত করেছিলেন। এবং যারা সিঙ্গার, যারা গান চলচ্চিত্রে যারা গান সাবিনা ইয়াসমিন, ওনারা পর্যন্ত, আব্দুল হাদি, ওনাদেরকে উনি এই সংস্থার সঙ্গে যুক্ত করেছিলেন। সত্যি কথা বলতে যে শিল্পীরা যে সমাজে কিছু করা উচিত, দায়িত্ববান হওয়া উচিত, এবং সমাজের কাছ থেকে শুধু শিল্পীরা নেবে তা নয়, শিল্পীরাও সমাজকে কিছু দেবে, দেশের মানুষকে দেবে, এবং সেটি আপনার সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের জন্য কিছু দেওয়ার যে বিষয়টি, সেটি অরূপরতন চৌধুরীকে আমি বলবো যে দেশে প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছেন। ডক্টর অরূপরতন একাধারে একজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, একজন চিকিৎসক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, একজন লেখক, একজন চিত্র পরিচালক, সর্বোপরি একজন সমাজসেবক। এতগুলো বিষয়কে সমন্বয় করে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন তা ভাবতে সত্যি আমার অবাক লাগে। একজন সদা হাস্য, সদা ব্যস্ত, বিরতিহীন দেশদরদী, একজন সত্যিকার সমাজ নিয়ে নিরন্তর ভালোবাসার মানুষ। এমন আরও কয়েকজন মানুষ সমাজে থাকলে আমাদের দেশটা আরও এগিয়ে যাবে। ডক্টর অরূপরতন চৌধুরী, আমরা বলতাম অরূপ, সত্যি একজন আমুদে মানুষ।
ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় 70-এর দশকে টেলিভিশনে সপ্তবর্ণা নামে একটা অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠান হঠাৎ আমরা ঠিক করলাম যে আমরা অনুষ্ঠানের মধ্যে কিছু জোকস ব্যবহার করব। কোথায় পাই জোকস? তো সবাইকে বললাম যে তোমরা একটু খোঁজো তো, নানান জনের কাছ থেকে কিছু শুনে শুনে কিছু জোকস জোগাড় করো। এবং জোগাড় হলো, এবং দেখলাম যে জোকস 4 রকম হয়। একরকম জোকস আছে যেটা বললে এমন উদ্দাম হাসিতে দর্শক ফেটে পড়বে যে সে যদি সোফায় থাকেও বসে সোফা থেকে পড়ে যাবে। তা আমরা সেই জোকসের নাম দিলাম বাঘা। বাঘের বিক্রম ধরে, সুতরাং বাঘা। তারপর আরেক ধরনের জোকস পেলাম, সেটাও প্রচণ্ড হাসির, কিন্তু সোফাতে থাকবে দর্শক। সেটার নাম দিলাম রাঘা। রাঘা মানে রাঘব বোয়া। আরেক ধরনের জোকস পেলাম, যে জোকস শুনলে মুখটা একটু প্রসারিত হয়, একটু হাসি হাসি ভাব হয়, আবার আগের জায়গাতে ফিরে যায়। এটার নাম আমরা দিলাম ছাগা। এবং আরেক ধরনের জোকস পাওয়া গেল, যেটা যদি আমরা শোনাই টেলিভিশনে তাহলে দর্শকদের হাতে মার খেতে হবে। তো সেগুলোর নাম আমরা দিলাম জাগা। তো অরূপ রতন এই জোকসের মধ্যে এসে পড়ল। আনন্দে আমরা রিহার্সাল করতাম, আনন্দে জোকসগুলো পরিবেশিত হতো, আনন্দ নিয়ে মানুষ প্রাণ খুলে হাসতো এবং সেই জোকসগুলো শুনতো। এবং যারা সেই দলের মধ্যে ছিল, অরূপ রতন, আজকে ডক্টর অরূপ রতন, আজকে 21-এ পদকপ্রাপ্ত অরূপ রতন, তাদের মধ্যে একজন ছিলেন। আমি ওনাকে বহুদিন থেকে চিনি। উনি একজন প্রফেশনাল ব্যক্তি, উনি একজন মুক্তিযোদ্ধা, এবং ওনার প্রফেশনের বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত আছেন। বিশেষ করে তামাক বিরোধী আন্দোলন এবং মাদকাসক্তির থেকে আমাদের যুবগণকে রক্ষা করার জন্য একজন নিবেদিত প্রাণকর্মী। তো আমি তাকে অভিনন্দন জানাই এজন্য যে একজন প্রফেশনাল ব্যক্তি হওয়া সত্ত্বেও বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন। কারণ মানুষ দুনিয়ায় আসে, আবার রিক্ত হস্তে আসে, আবার রিক্ত হস্তে চলে যায়, কিন্তু তার কর্মকাণ্ড তার সাথে থাকে। তো আমাদের উচিত হবে আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে আমরা যেন অরূপ রতন চৌধুরীর মতো অন্য যারা এরকম সমাজসেবী আছেন, তারা নিজের জন্য শুধু ব্যস্ত না থেকে মানুষের জন্য যেন কিছু করি। আমরা দেখে এলাম, তাদের কথা শুনে এলাম। আপনি এর মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ, মাদকের ভয়াল বিষ, এই মাদক নির্মূলে আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, জনসচেতনতায় বিরাট ভূমিকা রেখেছেন। এইটা কখন মনে হলো, যে কখন থেকে কি মনে করে যে এই কাজটা করা উচিত কেন? এটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনে কয়েকটা অনুষ্ঠান করলাম ধূমপান নিয়ে, মানুষের উৎসাহ পেলাম, মানুষ দেখলাম সাড়া দিল, এবং এই ধরনের অনুষ্ঠান আরও হোক। কারণ ঘরে ঘরে তখন ধূমপানের বিরুদ্ধে মানে প্রতিবাদী মহিলারা, শিশুরা, সন্তানরা, এবং তখন দেখলাম যে একটা সাপোর্ট আসলো এবং করার জন্য আমি ইন্টারেস্ট পেলাম। তারপরে হলো 87-এ আমি একটা স্কলারশিপ পেলাম, ইনভাইটেশন। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রাম, IBP প্রোগ্রাম বলে এটাকে, আমেরিকান কালচারাল সেন্টার থেকে সেটা দেওয়া হয় আমেরিকাতে। এইটাতে প্রায় 9টা স্টেটে আমাকে ইনভাইটেশন দিয়ে তারা ঘুরিয়ে দেখিয়েছে হাউ টু বিল্ড আপ এ রিহ্যাব সেন্টার। এই যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলা, এগুলা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে রিহ্যাব করতে হয়, মাদকাসক্তদের চিকিৎসা করে, রিহ্যাবিলিটেশন করে, পুনর্বাসিত করে, কাউন্সিলিং করে, এগুলা 9টা স্টেট কিন্তু আমেরিকাতে আমাকে ঘুরিয়ে তারা, ইউএস গভর্নমেন্ট দেখিয়েছিল। 87-এ গিয়েছিলাম। আচ্ছা, তখন 89-এ আমি দেশে ফিরে এসে পরে আমি এখানে একটি ওই ধরনের মাদক বিরোধী সংগঠন তৈরি করলাম, যেটার নাম হচ্ছে মানুষ, হ্যাঁ, মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা। তখন থেকে আমি
এখন নিরলসভাবে কাজ এটার করে উপরে কাজ যাচ্ছেন। করে যাচ্ছি। একই ধারাবাহিকতায় অসংখ্য টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করেছেন এবং চলচ্চিত্রের মতো একটি বিশাল মাধ্যমে আপনার অংশগ্রহণ, এই বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং এমন একটি চলচ্চিত্রের মতো বিশাল মাধ্যমে কাজ করার আগ্রহ বা কি মনে করে চলে এলেন? এটা একটা আমার বিরাট চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা এরকম ছিল যে আমি তো অনেক তথ্যচিত্র কিন্তু নির্মাণ করেছি, সেগুলো বাচ্চাশাস্ত্রী অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে। আমার ধূমপানের উপরে নেশা সর্বনাশা তথ্যচিত্রটি, যেটা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলেও দেখানো হয়, বিভিন্ন স্কুল কলেজে পাঠিয়েছে। তো এগুলো বানানোর সাথে সাথে আর এইগুলো কাজ করতে করতে আমি যে নানা ধরনের ঘটনাগুলো শুনি, যারা ভুক্তভোগী বাবা মারা যারা আসে, মাদকাসক্ত ছেলে মেয়েদের বাবা মারা, তাদের কষ্টের কথা শুনি। সেখান থেকে আমি একদিন অনুভব করলাম যে যদি এই ধরনের একটা চলচ্চিত্র নির্মাণ করা যায়, যেটা আমাদের বিনোদন থাকবে, কিন্তু একটা মেসেজ আমি এখানে দিয়ে দেব যে মাদকাসক্ত যে কোনো পরিবারের যে কোনো সময় ঢুকতে পারে, কিন্তু সেটাতে বেরিয়ে আসতে হবে সেই পরিবারকে। সেই শিক্ষাটা আমি কীভাবে দেবো? আমি তো প্রতিটা পরিবারের কাছে যেতে পারবো না, বা এত সেমিনার করেও আমি 17 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। তো চলচ্চিত্র এমন একটা মাধ্যম, যে মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এইটা পৌঁছে দেওয়া যায়। এই মেসেজটা আমি পেলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি চলচ্চিত্রটা বানাবো। বানানোর পরে যখন সিদ্ধান্ত, তখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। ওই স্ক্রিপ্টটা যখন কমপ্লিট হলো, তখন আমি ভাবলাম যে আমার তো চিত্রনাট্য রেডি, তো এটা নিয়ে একটা কাজ করা যায়। তখন আমি বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু আর্থিক সাহায্য চাইলাম এবং তারা তখন দিলেন। কিন্তু তখন আমার নায়ক ফেরদৌস, তারপর নিপুণ, তারপরে আহমদ শরীফ, শর্মিলী আহমদ, ওনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করলাম, তারা সানন্দে রাজি হলেন। শেষ পর্যন্ত আলোর মুখ দেখলো ছবিটা। এবং এইটা ছিল আমার একটা চ্যালেঞ্জ আর কি। শেষ পর্যন্ত আমি করলাম যে আমি এটা সকলের সহযোগিতার মাধ্যমে করলাম। এখন এটা সমস্ত স্কুল কলেজে কিন্তু দেখানোর জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের যে একটা তথ্য অধিদপ্তর আছে, তাদের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু দেখানো হচ্ছে, এটা প্রদর্শিত হচ্ছে। নানান কর্মের সাথে আপনার আরেকটি কর্ম যে আপনি খ্যাতিমান একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত শব্দ সৈনিক। এই সঙ্গীত চর্চাটি কিভাবে শুরু হয়েছিল, কখন থেকে, কিভাবে? সঙ্গীত চর্চাটা শুরু হয় মূলত কিন্তু মায়ের কাছে। আমাদের বাসাতে মা গান বাজনা করতেন, তখন হারমোনিয়াম নিয়ে সন্ধ্যাবেলা বসতেন আমাদের ভাই বোনকে নিয়ে, তখন আমরা এখানে গান শিখতাম মায়ের কাছে। তারপরে আপনার সিলেটের সুরসাগর প্রাণেশ দাস, বিখ্যাত সঙ্গীতজ্ঞ, ওনার কাছে আমি গান শিখি। তারপর মা তো চাকরি বদলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আসেন, তখন আমি যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে বুলবুল ললিতকলা একাডেমি মরহুম আতিকুল ইসলামের কাছে গানের তালিম নিলাম। তারপরে শ্রদ্ধেয় শ্রী অজিত রায় কাছে আমি দীর্ঘদিন গান রবীন্দ্রসঙ্গীত শিখেছি। তারপরে যখন আমি কলকাতায় গেলাম আমাদের এই মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারে, তখনও কিন্তু আমি ওখানে ভানুতীর্থ নামে একটা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, তখন অরবিন্দ বিশ্বাস সেখানে গান শেখাতেন, তার ওখানে গান শিখেছি। আর শৈলজরঞ্জন মজুমদার, যিনি রবীন্দ্রনাথের খুব সান্নিধ্যে ছিলেন, অনেক স্বরলিপি যিনি করেছেন মজুমদার, তার কাছেও কিন্তু আমি গান শিখেছি যখন তিনি বাংলাদেশে আসেন। তো আমার একটা গান শেখার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সেহেতু আজকে আপনার যেখানে জীবনের কথা জানছি, আপনার ভাবনার কথা জানছি, এই অনুষ্ঠানে আপনার একটি গান শুনতে চাইব। কোন গানটি শুনবো? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাই। এই গানটি আমার একটা অ্যালবামেও আছে, প্রথম অ্যালবামে বেরিয়েছিল, সেটা সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্য সাহা, সেখান থেকে একটি গান গাইছি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না। আপনার পুরো জীবনটি যদি পর্যালোচনা করে দেখি, তাহলে আপনার জীবনে আমরা দেখতে পারি
যে আপনি চিকিৎসা পেশায় যেমন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সামাজিক সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সব ক্ষেত্রে কীভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় আজকের প্রজন্মকে আপনি কি বলবেন? হ্যাঁ, আজকের প্রজন্মকে আমি এটাই বলতে চাই যে অনেস্টি এবং সিনসিয়ারিটির কোনো বিকল্প নাই। রাতারাতি বড় খ্যাতিমান হয়ে যাওয়ার কোনো সোজা রাস্তা নাই। এটার জন্য সাধনা করতেই হবে, এবং এই সাধনা করতে হবে এইভাবে যে আমি নিজেকে কোনো কাজে ফাঁকি দেব না। সুতরাং এখানে একটা অনেস্টি, সিনসিয়ারিটি এবং তার পাংচুয়ালিটি, এই জিনিসগুলা যে মানুষ ধারণ করবে অবশ্যই তার জীবনের উন্নতি হবে। জন্ম এবং পৃথিবীর একটি নির্দিষ্ট সময়, জীবনের সময়, অবশেষে বিদায়, এই যে অমোঘ সত্য একটি বিষয়, এটি নিয়ে আপনি কি বলবেন? আপনার ভাবনা কি? এইটা তো খুব কঠিন বিষয়। যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়, এই যে কবিগুরুর কথাগুলা তখন খুব মনে পড়ে। তখন মনে হয় যে জীবনে কি করতে পারলাম, কি পাইনি, তার হিসাব মিলাতে মনোমন নহে রাজি, এই রবীন্দ্রনাথের কথাই আবার আসে। সুতরাং অপূর্ণতা একটা থেকেই যায়। এই অপূর্ণতা নিয়ে হয়তো আমাদের যেতে হবে, কিন্তু যতটুকু পারা যায় মানুষের এই জীবদ্দশায় ততটুকু সময় কাজে লাগানো উচিত, এবং এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। ওইটাই কিন্তু মানুষ বলবে। কার কত অর্থ আছে, সম্পদ আছে, ওইটা কিন্তু কেউ দেখতে যায় না, দেখেও না। সুতরাং আমার কথা হচ্ছে এমন কিছু কাজ, মানবতার কাজ করা উচিত দেশের জন্য, সমাজের জন্য, যেটা মানুষ চিরদিন মনে রাখবে। আপনার জন্ম পাকিস্তান পর্বে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বয়ং নিজেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন বীর শব্দ সৈনিক। আজকে 50 বছরের বাংলাদেশ দেখছেন। আজকে এই জায়গায় এসে কেমন মনে হচ্ছে? বাংলাদেশ কেমন চলছে? বাংলাদেশ কি তার সঠিক পথে আছে? অবশ্যই। এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ তো একটা পজিটিভ দিকেই যাচ্ছে। আমরা তো সব কিছুতেই এখন আমাদের উন্নতি দেখতে পাচ্ছি, ইতিবাচক ধারায় আছে। নেতিবাচক ধারা অবশ্যই, এটা স্বীকার করতেই হবে। এবং তার যে নিরলস প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং তার যে ঐকান্তিক চেষ্টা, এবং প্রত্যেকের মধ্যে যদি সেরকম একটা আন্তরিকভাবে দেশকে ভালোবাসা, কিছু একটা করার জন্য সেইটা অন্তর থেকে প্রতিটা মানুষ করতে পারে, তাহলে কিন্তু এই অভাব অনটন, কষ্ট, এই রকম রাখাজানি, এই দুর্নীতি, এই সন্ত্রাসী সমস্ত কিন্তু দূর হবে। মাদকের এই করাল গ্রাস থেকেও কিন্তু আমরা আমাদের সমাজকে, আমাদের তরুণদের কিন্তু আমরা রক্ষা করতে পারবো। সুতরাং আমি পজিটিভ বাংলাদেশের কথা বলছি। আমি চাই যে আমরা পজিটিভলি আমরা দেশের এই নেতৃত্বকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাব, এবং সেটার জন্য যা করার দরকার যার যার জায়গা থেকে। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু কিছু করার চেষ্টা করুন। সেটাই কিন্তু সমাজ আপনাকে স্বীকৃতি দেবে, আপনাকে ভালো বলবে। তেমনিভাবে আমাদের স্বপ্ন থাকবে সেই বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ আজকের সেই স্বপ্নের বাংলাদেশে যাবে, যেটা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। এতক্ষণ আপনার জীবনের কথা শুনলাম, আপনার ভাবনার কথা শুনলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা।